আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন। খবরটা কি এমন জরুরি সেটা হচ্ছে, কদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে আমাদের ট্রাই সার্ভিসের সঙ্গে একটা মিটিং করেছেন প্রধানমন্ত্রী। মিটিং করে তিনি এর উদ্দেশ্যে চলে গিয়েছেন, বিদেশ চলে গিয়েছিলেন ফ্রান্সে। ওই ট্রাই সার্ভিস মিটিংটা করেই ফ্রান্সে চলে যান। উনি দায়িত্ব দিয়ে গেছিলেন, তখন বলেছিলেন রাজনাথ সিং এবং অমিত শাহের ওপরে। এখন যে খবরটা এখন পাওয়া যাচ্ছে, আমি আপনাদের কখনো বলছি না যে আমি 100% শিওর, কিন্তু একটা উড়ো খবর আসছে যে রংপুর হয়তো আপনাদের হাত থেকে যে কোনো দিন বেরিয়ে যেতে পারে। এখন 2-3 বছর আগে যদি আমাকে যদি কেউ বলতো, আমি বলতাম যে না, এটা উচিত নয়। কারণ ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। ওই 22 কিলোমিটার চওড়া যে রাস্তা আমাদের শিলিগুড়ি করিডোর, সেটা সবাই জানে এবং ভারত সেটা মেনে করে ব্যাপারটা বাংলাদেশের ম্যাপ তৈরি করেছে, বাংলাদেশের ভূখণ্ড ছেড়ে করেছে। তাহলে আজকে কি এমন পরিস্থিতি ঘটলো যে রংপুরটাকে নিতেই হবে? একটা কথা কিন্তু আমি আরেকবার বলেছিলাম যে আজকের দুনিয়ায় শক্তি যার, সবকিছু তার। জিসকা লাঠি উসকা ভ্যাঁস। আপনি এই দুনিয়ার দিকে তাকান, আপনি দেখুন রাশিয়া ইউক্রেনকে মারতে 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 প্রচুর দখল করে নিয়েছে, বলছে আমি ছাড়বো না। আপনি ইসরায়েলকে দেখুন, গাজা মারতে 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 20 কিলোমিটার ঢুকে গেছে, আমেরিকাকে বলছে আমি ছাড়বো না। এরকম প্রচুর উদাহরণ রয়েছে। ইরান যে হরমুজ প্রণালী বন্ধ করে দিল, এতগুলো দেশ আছে, একমাত্র আমেরিকা এগিয়ে এসছিল যে খুলতে হবে, কিন্তু বিফল হয়েছেন। সেটা আলাদা কথা। সফলতা বিফলতা এটা তো নির্ভর করে হচ্ছে সময়ের ওপর। কিন্তু এতগুলো দেশ আছে, কেউ কি আমেরিকার পাশে গিয়ে দাঁড়িয়েছিল? ইনক্লুডিং ভারতের কথা বলছি, কেউ তো দাঁড়ায়নি। সুতরাং এখন পৃথিবীতে যেটা চলছে, জিসকা লাঠি উসকা ভ্যাঁস। 2-3 বছর আগে যদি আমায় জিজ্ঞেস করতেন, আমি বলতাম না, এটা একটা সার্বভৌম দেশ, সেই দেশ আমরা দখল করতে পারি না, ভারত তো করবেই না। কিন্তু আজকের দিনে যে পজিশনে এসে পৌঁছেছে, তাতে বাস্তব প্রয়োজনীয়তা হচ্ছে চিকেন নেককে চওড়া করা ছাড়া অন্য কোনো গতি নেই। আমি এর আগে বহুবার আপনাদের বলেছি যে চিকেন নেক ওখান থেকে আপনার রংপুর থেকে রাজশাহী আপনার ঢুকতে পারে, ভেতরে গঙ্গাটা চলে আসবে। আপাতত রংপুরের কথাটা শোনা যাচ্ছে, রাজশাহীর কথা কিন্তু শোনা যাচ্ছে না। আবার আমি বলে দিচ্ছি, রংপুরের কথা শোনা যাচ্ছে, রাজশাহীর কোনো কথা কিন্তু শোনা যাচ্ছে না। আমি জানি না কবে এটা হবে না হবে, আমি সেই সম্পর্কে আমার কোনো রকম ধারণা নেই। কে ভুল কে ঠিক সে সম্পর্কে আমি কোনো মতামত দেবো না। এটা রাষ্ট্র টু রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্র টু রাষ্ট্র বুঝবে। আমরা হচ্ছে গিয়ে খালি দর্শক, আমরা আর কিছু না। আমরা বড়জোর আমরা আমাদের মতামতটুকু দিতে পারি যে কোনটা হওয়া উচিত, কোনটা হওয়া উচিত নয়। কিন্তু সব মতামতই যে সব সরকার শুনবে, তার তো কোনো গ্যারান্টি নেই। আর ভারতবর্ষের যখন সার্বভৌমত্ব সংকটের দেখা দিয়েছে, যখন চিকেন নেকের দিকে আপনারা সৈন্য সমাবেশ করছেন, আমি বাংলাদেশের কথা বলছি, তখন ভারতকে একটা অ্যাকশনে যেতেই হবে। সেই দিক বিচার বিবেচনা করে আমার কানে যে খবরটা, যেটার জন্য আমি দেরি করছিলাম, কানে যে খবরটা এসছে এবং সেটা কনফার্ম করেছি 2-3 জায়গা থেকে,
না হলে এই খবরটা আমি করতাম না। চাঞ্চল্যকর খবর আমি দুম করে একটা বলে দিলাম, কিন্তু আমি বলছি না কালকেই হবে বা পরশুই হবে, এরকম কোনো টাইম ফ্রেম আমি বলবো না, কিন্তু কথাবার্তা শোনা যাচ্ছে এবং এটা বাস্তবায়নের দিকে আস্তে আস্তে কিন্তু যাচ্ছে। আমি এটাও বলেছিলাম যে আরও 4 ব্যাটালিয়ন আমাদের সৈন্য গিয়েছে, তার মধ্যে 2 ব্যাটালিয়ন প্যারা SSF, আমি এটাও আপনাদের বলেছিলাম। আমি কথাগুলো কিন্তু বলে গেছি, নিরন্তর বলে গেছি। আপনারা যতই আমায় পাত্তা দিন বা না দিন, আপনারা হাসি ঠাট্টা করেন, সে আপনারা করতে পারেন, আপনারা দর্শক, আপনাদের বলার হাজার রকম রয়েছে, অধিকার রয়েছে, কিন্তু আমার বলার কথা আপনারা ইনফরমেশনটা দেওয়ার, আমি আপনাদের ইনফরমেশনটা দিলাম। এবার আপনারা ভাবনা চিন্তা করুন, আপনার সরকারকে বলুন যে এই জিনিসগুলো, এই উত্তাপ না বাড়াতে। উত্তাপ যত বাড়াবেন উত্তাপ তত বাড়বে। পাকিস্তান আবার একটা নতুন আব্বা পেয়েছে, সে আব্বা হুজুরকে নিয়ে পাকিস্তান খুব ব্যস্ত। আজকে এইটা করতে করতে আর ওটা আমি করতে পারিনি। এখন ওই খবরটা আমি কালকে করব। আজকে রাত্রিবেলা এটা ছেড়ে দিয়ে আমি ওই খবরটা কালকে করব। তবে আপনারা এই খবরটা আপনাদের জানানোর জন্যই আমার এই দেরি করে আসা। আমি আবার মার্জনা চেয়ে নিচ্ছি এবং সবাইকে আবার বলে দিচ্ছি যে তরুণ ঘোষ প্লাস, সেখানে কয়েকদিন বাদে আমি বলে দেবো, সেইখানে চ্যানেলটা খুলবো, সেখানে সমস্ত বাংলাদেশের খবরগুলো আমি দেবো। ভালো মন্দ যাই হোক না কেন, যেটা এখানে বলি ওখানে বলবো, আর এখানে শুধু পশ্চিমবঙ্গ ও ভারতের খবর করব এবং ওয়ার্ল্ডের খবর করব এই চ্যানেলটাতে। এই তরুণ ঘোষ ন্যাশনাল ডায়ালগে এই খবরটাই করব, এই চ্যানেলটাই করব। তো আপনারা সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং ওপরওয়ালার কাছে কামনা করুন যেন দেশ সুস্থির থাকে। দুটো প্রতিবেশী রাষ্ট্র একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলুক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক, আমরা এটাই চাই। কিন্তু আমি চাইলেই তো হবে না, আর এক পক্ষকেও চাইতে হবে। তেলে জলে তো আর মিশ খায় না। এখন দেখা যাক ভবিষ্যতে কি আছে না আছে। দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই দিল্লির মাস্টার স্ট্রোক, ঢাকায় ভারতের মন্ত্রী রাষ্ট্রদূত ও ভিসায় নতুন মোড়। বাংলাদেশ ও ভারতের কূটনীতিতে হুট করে এমন এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে যা গত 2 বছরে কেউ কল্পনাও করতে পারেনি। একদিকে প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হচ্ছে ভারতের পর্যটন বা ট্যুরিস্ট ভিসা, আর অন্যদিকে ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার হিসেবে যিনি পা রেখেছেন তিনি কোনো সাধারণ কূটনীতিক নন। তিনি ভারতের একজন সাবেক কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী। শুধু তাই নয়, তাকে এবার দেওয়া হয়েছে এক বিরল ও বিশেষ মর্যাদা। তিনি ভারতে থাকলে পাবেন খোদ পূর্ণমন্ত্রীর প্রোটোকল। মোদী সরকারের এই একটি চালের পেছনে লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার রাজনীতির এক মস্ত বড় ভূ রাজনৈতিক হিসাব নিকাশ। কি সেই আসল গল্প? কেন হুট করে এই ভিসা চালু, আর কেনই বা ঢাকায় একজন মন্ত্রীর মর্যাদার রাষ্ট্রদূত পাঠানো হলো? আজকের এই বিশেষ বিশ্লেষণী ভিডিওতে আমরা এর ভেতরের আসল সত্যটি উন্মোচন করব। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, আলোচনার শুরুতে আসা যাক সেই সুখবরে যার জন্য লাখ লাখ বাংলাদেশি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। 2024 সালের 5 অগাস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা ও দিল্লির সম্পর্কে এক অভূতপূর্ব টানাপোড়েন তৈরি হয়, আর এর সরাসরি প্রভাব পড়েছিল সাধারণ মানুষের ওপর। ভারত পুরোপুরি বন্ধ করে দিয়েছিল বাংলাদেশিদের জন্য পর্যটন বা ট্যুরিস্ট ভিসা। কেবলমাত্র জরুরি চিকিৎসা এবং সীমিত পরিসরে বাণিজ্যিক ভিসা দেওয়া হচ্ছিল। কিন্তু আজ বৃহস্পতিবার ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্রে এক জমকালো সাংবাদিক সম্মেলনে এসে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী এক যুগান্তকারী ঘোষণা দিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী রবিবার অর্থাৎ 28 জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের পর্যটন ভিসা দেওয়ার প্রক্রিয়া পুরো দমে শুরু হচ্ছে। অর্থাৎ 28 জুন থেকে বাংলাদেশিরা পর্যটন ভিসার জন্য
আবেদন করতে পারবেন। দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, ভারতের এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ককে আবারও স্বাভাবিক ও মধুর করার একটি অন্যতম বড় প্রয়াস। ভিসা দেওয়ার ক্ষেত্রে আগের সব বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে নয়াদিল্লি। আর সবচেয়ে আনন্দের বিষয় হলো, এই সুবিধা শুধু ঢাকার জন্য নয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনার ভিসা কেন্দ্র থেকে একযোগে এই পর্যটন ভিসা দেওয়ার কাজ শুরু হবে। ফলে এখন আবারও বৈধ ভিসা নিয়ে বাংলাদেশিরা অনায়াসেই ভারতে ঘুরতে যেতে পারবেন। কিন্তু এই সিদ্ধান্তের নেপথ্য নায়ক কে? তিনি হলেন দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার দুপুর ঠিক 12টা নাগাদ বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। প্রথা মাফিক রাষ্ট্রপতির হাতে নিজের পরিচয়পত্র পেশ করে রাষ্ট্রদূত বা হাই কমিশনার হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে তার কার্যভার গ্রহণ করেন। মজার ব্যাপার হলো, দীনেশ ত্রিবেদী কিন্তু আকাশপথে বাংলাদেশে আসেননি। তিনি যখন বেনাপোল স্থল সীমান্ত ধরে সড়ক পথে বাংলাদেশে প্রবেশ করছিলেন, তখনই সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে ভিসা জটিলতা কবে খুলবে। জনগণের এই আবেগ এবং জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখেই তিনি দায়িত্ব নেওয়ার সাথে সাথেই প্রথম ও প্রধান সিদ্ধান্ত হিসেবে ভিসা চালুর ঘোষণাটি দেন। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ বিশ্লেষণে। গত এপ্রিল মাসে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিযুক্ত করে। তিনি ভারতের বিদায়ী হাই কমিশনার প্রণয় ভর্মার স্থলাভিষিক্ত হলেন। কিন্তু এখানেই টুইস্ট। ভারতের কূটনৈতিক ইতিহাসে ঢাকায় নিযুক্ত হওয়া তিনি প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব। সাধারণত কি হয়? সাধারণত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেশাদার কূটনীতিকরা, অর্থাৎ যারা আইএফএস বা ইন্ডিয়ান ফরেন সার্ভিস কর্মকর্তা, তারাই বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হন। কিন্তু দীনেশ ত্রিবেদী কোনো আমলা নন। তিনি হলেন একাধারে ঝরঝরে বাংলা বলতে পারা এক পোড় খাওয়া রাজনীতিবিদ, যিনি অতীতে ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। কংগ্রেস, জনতা দল, তৃণমূল থেকে শুরু করে আজকের বিজেপি, ভারতের মূলধারার রাজনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। চলতি মাসে স্ত্রী মৃণাল ত্রিবেদীকে নিয়ে ঢাকায় পা রেখে তিনি বলেছিলেন, এখানে এসে খুব ভালো লাগছে। ভারত ও বাংলাদেশ দুটি উন্নত গণতান্ত্রিক দেশ। এই দুই গণতন্ত্র একত্রে কাজ করলে গোটা পৃথিবীর কাছে তা দৃষ্টান্তমূলক হয়ে উঠবে। দীনেশ ত্রিবেদী অতীতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু ঢাকায় আসার পর গতকাল 24শে জুন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিশেষ অফিস স্মারকে বা বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাই কমিশনার থাকাকালীন দীনেশ ত্রিবেদী যখনই ভারতে থাকবেন, তখন তাকে ভারত সরকারের একজন পূর্ণমন্ত্রী বা ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টারের মর্যাদা দেওয়া হবে। সরকারি পরিভাষায় একে বলা হয় টেবিল অফ প্রেসিডেন্স, যেটি বাংলাদেশে বলা হয় ওয়ারেন্ট অফ রেসিডেন্স বা পদমর্যাদা ভিত্তিক অগ্রাধিকার সরণি। এটি এমন একটি আনুষ্ঠানিক প্রটোকল যা নির্ধারণ করে রাষ্ট্রীয় অনুষ্ঠানে কে কার আগে বসবেন এবং কাকে কতটুকু সম্মান ও নিরাপত্তা দেওয়া হবে। ভারতের এই প্রটোকল অনুযায়ী একজন সাধারণ রাষ্ট্রদূত বা সরকারের সচিব থাকেন তালিকার অনেক নিচে। 11 থেকে 23 নম্বর র্যাঙ্কে তাদের অবস্থান থাকতে পারে, কিন্তু একজন ক্যাবিনেট মন্ত্রী থাকেন 7 নম্বর র্যাঙ্কে। দীনেশ ত্রিবেদীকে এই মর্যাদা দেওয়ার ফলে তিনি ভারতের সরকারি ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীর সমান প্রটোকল, নিরাপত্তা এবং আসন বিন্যাস পাবেন। এখন প্রশ্ন উঠতে পারে, নরেন্দ্র মোদী সরকার কেন একজন রাষ্ট্রদূতকে এত বড় মর্যাদা দিতে গেল? এর পেছনে দিল্লির কূটনীতির অত্যন্ত গভীর একটি অঙ্ক কাজ করছে। 2024 সালের 5 অগাস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা ও দিল্লির মধ্যে যে দৃশ্যমান দূরত্ব তৈরি হয়েছিল, মোদী সরকার তা দ্রুত মুছে ফেলতে চায়। দীনেশ ত্রিবেদীকে পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়ে বাংলাদেশ সরকারকে একটি শক্তিশালী পলিটিক্যাল সিগন্যাল বা রাজনৈতিক বার্তা দেওয়া হলো। দিল্লি বোঝাতে চাইল তারা ঢাকাকে কতটা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দীনেশ ত্রিবেদী যেন ঢাকায় নীতি নির্ধারকদের সাথে সরাসরি রাজনৈতিক ওজন ও প্রশাসনিক কর্তৃত্ব নিয়ে আলোচনা করতে পারেন। সেজন্যই তার এই বিশেষ ক্ষমতায়ন।
এই ক্ষমতায়নের ফলে বাংলাদেশ এবং ভারত উভয় দেশই লাভবান হবে বলেই আমরা আশা করছি। তবে আপনাদের জানিয়ে রাখি, ভারতের ইতিহাসে এই ধরনের রাজনৈতিক নিয়োগ বা পলিটিক্যাল অ্যাপয়েন্টই কিন্তু এটাই প্রথম নয়। অতীতেও ভারত নির্দিষ্ট কিছু পরাশক্তি বা গুরুত্বপূর্ণ দেশে হেভিওয়েট ব্যক্তিদের পাঠানোর সময় এমন ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিয়েছিল। বাংলাদেশ কিন্তু কোনো পরাশক্তিও নয় এবং গুরুত্বপূর্ণ দেশও নয়। জনসংখ্যার বিচারে আমরা বিশাল দেশ। সেই বিচারে বাংলাদেশকে যে ভারত কতটা গুরুত্ব দিচ্ছে, এই ক্যাবিনেট মন্ত্রী রাষ্ট্রদূত নিয়োগ তারই একটি উদাহরণ। অতীতে ভারত কোথায় কোথায় নিয়োগ দিয়েছিল ক্যাবিনেট মন্ত্রী মর্যাদায় হাই প্রোফাইল রাষ্ট্রদূত, আমরা সেটি যদি একটু দেখে আসি। যেমন যুক্তরাজ্য স্বাধীনতার পর লন্ডনে ভারতের প্রথম হাই কমিশনার কৃষ্ণ মেননকে জওহরলাল নেহরু বিশেষ ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য মর্যাদা দিয়েছিলেন। 1990-এর দশকে ডক্টর LM সিংভিকেও এই মর্যাদা দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্র 1977 সালে বিখ্যাত আইনবিদ ন্যানি পালকিওয়াল এবং 80-এর দশকে ডক্টর KR নারায়ণকে, যিনি পরবর্তীতে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন, ওয়াশিংটনে পাঠানোর সময় ক্যাবিনেট পদমর্যাদা দেওয়া হয়েছিল। সাবেক সোভিয়েত ইউনিয়ন নেহরু আমলে প্রভাবশালী কূটনীতিক KPS মেনন এবং 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ঐতিহাসিক কূটনৈতিক সমঝোতার নেপথ্য কারিগর DP ধরকেও মস্কোয় বিশেষ রাজনৈতিক ক্ষমতা ও মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশের ঢাকা। এর থেকে বোঝা যায় ভারতের পররাষ্ট্র নীতির কাছে বাংলাদেশের গুরুত্ব এখন আমেরিকা, ব্রিটেন বা রাশিয়ার চেয়ে কোনো অংশে কম নয়। দর্শক, পুরো বিষয়টি থেকে একটি বিষয় পরিষ্কার, দীনেশ ত্রিবেদীর হাত ধরে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। একদিকে সাধারণ মানুষের যোগাযোগের জন্য পর্যটন ভিসার দুয়ার খুলে দেওয়া, আর অন্যদিকে পূর্ণমন্ত্রীর রাজনৈতিক ওজন নিয়ে ঢাকায় দিল্লির নতুন দূতের আগমন। সব মিলিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন ও ইতিবাচক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য। এই মুহূর্তে এ পর্যন্তই।